সন্ধ্যাবেলায় শুয়ে আছি বিছানায়। শিশির ভাই খোঁচাতে এসেছিল আমায়, পাত্তা পাইনি। অবশ্য আমার কথা বলার জন্য কম চেষ্টা করেনি। একবার বলেছে, এই শোন, আমার মনে কি হচ্ছে কি জানিস? তুই এই পরীক্ষায় লাড্ডু পাবি। আমার তরফ থেকে কোনো জবাব না পেয়ে বেচারা অন্য উপায় বের করলো। বলল, তোর না একটা কাজ করে দে না আমার, প্লিজ। আসলে তোর কাছে এসেছি এই কাজটার জন্যই। আমার না গার্লফ্রেন্ডের সাথে প্রচুর ঝগড়া হয়েছে আজ। ঝগড়া করে ওকে একটা চড়ও দিয়েছি। তারপর কোনো কথা না বলে চলে এসেছি। জানি না ওর অবস্থা এখন কি। আমার মনে হয় ওর একটা কি দুটো দাঁত পড়ে যাওয়ার কথা। তুই কি একটু ওর ফোনে কল দিয়ে জিজ্ঞেস করবি ওর কয়টা দাঁত পড়েছে? শিশির ভাইয়ের এই কথা শুনে আমার ভীষণ হাসি পেয়েই যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে স্থির করে রাখলাম। শিশির ভাইয়া ব্যর্থ হয়ে স্থান ত্যাগ করলো। ও চলে যাওয়ার পর দরজা আটকে দিয়ে আমি অনেকক্ষণ ধরে একা একা হাসলাম। আসলে শিশির ভাইয়া অসাধারণ একটা মানুষ। সে ইচ্ছে করলেই আমায় অ্যাভয়েড করতে পারতো, কিন্তু করেনি। বোনের মতো দেখেছে আমায়, বন্ধুর মতো পাশে থেকেছে। আর কত সাবলীলভাবে যে আমার ভুল আর আবেগগুলোকে আস্তে আস্তে কাটিয়ে তুলতে চেয়েছে, তুলেছে অনেকটাও। ওর সাথে কথা বলি না ঈদুল ফিতরের দিন সন্ধ্যা থেকেই, প্রায় 25 দিন হয়ে গেছে। ওর বারবার চেষ্টা করে কথা বলতে, আমি ইচ্ছা করেও কথা বলি না। তবে আমার মন কেন জানি রাগ নেই ওর প্রতি। আমার ভালো লাগে ওর মজার মজার কথাগুলো। আমার কেন জানি মনে হয় আমি যদি ওর সাথে রাগ ভেঙে কথা বলে ফেলি, তবে সে আমার সাথে মজা করতে আসবে না। মজার কথাগুলো তার মুখ থেকে আর শুনতে পাবো না। রাতে খাওয়ার পর ম্যাম বলেন, তোর না তোমাকে আজকাল এমন চিন্তিত মনে হয় কেন? আমি মৃদু হাসার চেষ্টা করি, বলি, কই না তো। ম্যাম বললেন, মার চোখে কি ফাঁকি দেয়া যায়? কি হয়েছে তোমার বলো তো? আমি কিছু বলি না, চুপ করে থাকি। শিশির ভাইয়া তখন ম্যামের কাছে এসে বলে, তার পরীক্ষার রেজাল্ট। বেচারি ভয়ে তটস্থ, মনে হচ্ছে এবার ফেল মারবে। ম্যাম তখন শিশির ভাইয়ের মাথায় একটা চাটি দেন। তারপর বলেন, এখান থেকে ভাগতো তুই, চত্বর সব অলক্ষণে কথা। আমার মেয়ে ফার্স্ট হবে, দেখিস। শিশির ভাই দরজা দিয়ে বের হয়ে যেতে যেতে বলে, ও ফার্স্ট হলে আমি ওকে সমুদ্র দেখিয়ে আনবো মা, কথা দিলাম। আর হতে না পারলে ওকে এক প্লেট তেলাপোকা ভাজি খাওয়াবো বললাম, মনে থাকে যেন। ম্যাম হাসলেন, বললেন, পাগল ছেলে। শিশির ভাইয়া চলে যাওয়ার পর ম্যাম আমায় বললেন, তোমার কাছে একটা আবদার আছে আমার, তুমি রাখবে তোর না? আমি বলি, কি আবদার ম্যাম, বলুন, রাখবো। ম্যাম তখন আমার দিকে কেমন মায়া মায়া চোখে তাকান। তারপর আমার একটা হাত ধরে বলেন, আমায় মা বলে ডাকবে তুমি? আমি জানি না আমার কি হয়েছে, হঠাৎ ম্যামকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। ম্যাম আবেগতাড়িত গলায় বলেন, ডাকবে কিনা বলো, প্লিজ বলো। আমি কান্নার জন্য কথা বলতে পারি না, দম আটকে আসে। তবুও বলি, কাঁদতে কাঁদতে বলি, আমি আপনাকে মা বলেই ডাকবো। মা, আপনি কি আমায় তুই করে ডাকবেন? মেয়েরা তো তার মেয়েকে তুই করেই ডাকে না। ম্যাম তখন কান্না ভেজে গলায় বললেন, ডাকবো, তুই করে ডাকবো। এখন থেকে তুই আমার তুই। আমি মাকে জড়িয়ে ধরি। জন্মধাত্রী মা নন, আলোকধাত্রী মা। রেজাল্ট হয়েছে, আমি রেজাল্ট দেখতে যাই না। ঝিম মেরে বসে আছি ক্লাসরুমে, সবাই যাচ্ছে। তারা অবশ্য আমার যাওয়ার জন্য তাড়াও করেনি। তাড়া করার কোনো কারণও নাই। ওদের চোখে আমি ক্লাসের টপার কোনো ছাত্র না। ক্লাসরুমে বেঞ্চের উপর বসে থেকে ভয় ঢুকছি, সাহস হচ্ছে না বোর্ডের কাছে যাওয়ার। ওদের সাথে গিয়ে দেখি যদি আমার রেজাল্ট খারাপ হয়েছে, এইভাবে যাচ্ছি না। হঠাৎ আমার বন্ধু উর্মি এসে আমায় অবাক করে দিয়ে বলল, টপাররা আগে থেকে জানে তার রেজাল্ট কি হবে, এই জন্য একা একা শান্তশিষ্ট হয়ে রেজাল্ট না দেখে ক্লাসরুমেই বসে থাকে। আমি কিছু বুঝতে পারি না, ভয়ে ভয়ে বলি, আমার রেজাল্ট কি হয়েছে রে? উর্মি বলতে যাবে, কিন্তু এর আগে ক্লাসের প্রায় সবাই হই হুল্লোড় করতে করতে আসে এদিকে। কেউ কেউ এসে আমায় চাপটে ধরে আর বলা বলি করতে থাকে, কি কারিশমা দেখালি রে তুন্না, তুই একটা বই লিখে ফেল, শর্ট টাইমে ক্লাস ফার্স্ট হওয়ার উপায়। ওদের কথা শুনে আমার বিশ্বাস হতে চায় না। আমি তখন ক্লাসরুম থেকে বের হয়ে বোর্ডের কাছাকাছি যাই। তারপর আমি রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে বের করি। তারপর চোখ ভিজিয়ে কেঁদে উঠি, আমি ফার্স্ট হয়েছি, জিপিএ প্লাস আসেনি। কিন্তু একেবারে কমও হয়নি। বোর্ডের কাছ থেকে আমার তখন সরতে ইচ্ছা করছিল না। ওখানেই দাঁড়িয়ে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু এখানে শব্দ করে কাঁদা যাবে না, তাই আমি চুপি চুপি কাঁদি। আর তখন আমার পিঠের উপর কারোর একটা কোমল হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকাই। মা এসেছেন, আমার আলোকদাত্রী মা। মা বললেন, খুশি তো? আমি সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। মার বুক ভিজিয়ে দেই। মা আমার পিঠে আর মাথায় হাত বুলিয়ে দেন। তারপর বলেন, মেহরাবকে ফোন করে জানিয়ে দে
আমি শিশির ছাগলটাকে খবরটা দেই, ওর তো আবার তোকে সমুদ্রে নিয়ে যাওয়ার কথা। মেহরাব আমার ফোন রিসিভ করলো না। পরপর 3বার ফোন করার পর চতুর্থবার ফোন যখন করলাম তখন কল আর হয় না, সুইচ অফ জানায়। আমার তখন খারাপ লাগে, কান্না আসে আবার। মা আমার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে, ফোন ধরেনি? আমি বলি, না মা, 3বার কল হয়েছে, এখন সুইচ অফ করে ফেলেছে। মা আমার সাথে ও কেন এমন করছে? কত আশা করে ফোন করেছি রেজাল্ট জানানোর জন্য। মা আমার সান্ত্বনা দেন, বলেন, হয়তোবা এখন সে বিজি আছে, সময় হলে ঠিকই ফোন দিবে, দেখিস। এখন শোন, শিশিরকে ফোন দেওয়ার পর ও হ্যালো বলার আগে কি বলল জানিস? আমি বললাম, কি বললো? বলল, তোর নিয়ে আমি সমুদ্রে যেতে পারবো না, আরেকজনের হবু বউ নিয়ে আমি সমুদ্রে যাব কোন দুঃখে। আমি মন খারাপ করি না এতে। সমুদ্র দেখার পর খুব একটা শখ নাই আমার। সমুদ্র তখন দেখব যখন আমি সফল হব, এর আগে না। বাসায় যাই প্রচণ্ড মন খারাপ নিয়ে, কিন্তু গেট চমকে উঠি। গেট খুলে ভেতরে ঢুকতে যাব, তখনই কেউ একজন খপ করে আমার হাত ধরে ফেলে ভেতর থেকে। আমি ভীষণ রকম ভয় পেয়ে ভেতরে চোখ রাখতেই দেখি মেহরাব। মেহরাবকে দেখে খুব রাগ হলো আমার। এমনিতেই ওর প্রতি আমার অভিমান জমে আছে। ওকে ফোন দিলাম কতবার, রিসিভ করেনি একবারও। আমার খুব ইচ্ছে করছে ওর বুকের উপর এলো পাথারে কিল ঘুষি মারতে, কিন্তু তার এখন করতে পারছি না। আমার সাথে মা আছে, তাছাড়া এটা করাও আমার ঠিক হবে না। মেহরাবের সাথে আমার প্রেমের সম্পর্ক নাই, ও আমায় এখনো ভালোবাসে না, একদিন বাসবে বলেছে। মা মেহরাবের সাথে কথা বললেন না, চুপি চুপি ঘরে চলে যান। আমি তখন আবেগপ্রবণ হয়ে মেহরাবকে বলি, ফোন ধরনি কেন? মেহরাব হাসে, হেসে বলে, ভুলে গেছো? আমি তো আগেই বলেছিলাম তুমি ফার্স্ট হলে আমি তোমায় সারপ্রাইজ দেবো। এই তো সারপ্রাইজ দিলাম, বাড়ি থেকে তোমার জন্য ঢাকায় এসে গেছি। ফোন রিসিভ করলে তো অতটা অবাক হতে না, তাই না? আমি কথা বলি না, আমার চোখ কেমন ছলছল করে, আবার কান্না পাচ্ছে। এখন কিছুতেই কাঁদা যাবে না, না না না। মেহরাব বলে, আসো পুকুর পাড়ে যাই। আমি অবাক হয়ে বলি, এখানে আবার পুকুর পাড় কোথায় পাবে? মেহরাব বলে, আছে, আমি চিনি, আসো আমার সাথে। বলে সে আমার একটা দৌড়ে একটা পুকুর পাড়ে নিয়ে যায়। তারপর ওই পুকুর পাড়ে আমায় বলে, তোর না, তুমি চোখ বন্ধ করো তো একটু। আমি কিছু বলি না, ওর নির্দেশ পালন করি। এরপর অনুভব করি ও আমার হাতের আঙ্গুলে কিছু একটা পরিয়ে দিচ্ছে। আমার শরীর তখন কেমন শিউরে শিউরে ওঠে, বুকের ভেতরটা কেমন দাদ্রিম দাদ্রিম করে, বাঁচতে থাকে। নীরব এসে বলল, প্লিজ ওপেন ইউর আইস। আমি চোখ খুলে দেখি ও আমার হাতে অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে ওই আঙ্গুল ধরেই এখনো হাঁটু গেড়ে বসে আছে। আমি লজ্জা পাই, কান্না পাই আমার। আমি ওর দিকে তাকাতেই জল ভরা চোখে তাকাই। তারপর কাপা কাপা গলায় বলি, কি চাই? মেহরাব তখন বলে, তোমাকে। মেহরাব আজ থেকে গিয়েছে শিশির ভাইদের বাসায়। মেহরাবের সাথে শিশির ভাইয়ের সম্পর্কটাও জানা হয়েছে আমার। ওরা কাজিন, অর্থাৎ শিশির ভাইয়ের বড় খালার ছেলে মেহরাব। বয়সে ওরা সমান, তাই তুই তুকারি করেই একজন অপরজনকে ডাকে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, আমার কাছ থেকে মেহরাব নাম শুনে, তার পরিচয় শুনে মা মেহরাবের সাথে সেই দিনই কথা বলেন। তারা গোপনে যোগাযোগ ঠিকই রাখেন, কিন্তু আমায় কিছু জানতে দেননি। সে রাতে আরেকটা অদ্ভুত কাণ্ড করেন মা। মেহরাব আর আমি শিশির ভাইয়া মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। তখন মা এসে হাজির। তিনি এসে বললেন, মেহরাব, কি রে, এখন কি মনে হয় তোর হবু বউ একটু চেঞ্জ হয়েছে? মানে ইমোশনটা কমেছে একটু? মেহরাব হেসে বলে, একটু না, অনেকটাই কমেছে। বাহ, তাহলে দায়িত্ব দেয়া যায়। তুই কি বলিস? এটা তোমার ইচ্ছে, তোমার হবু ভাগ্নে বউ, তুমি দায়িত্ব ফাইত্য কি দিবে এটা তুমি জানো, আমায় জিজ্ঞেস করছো কেন আবার? মা তখন ধমক দেন মেহরাবকে, বলেন, আমার ভাগ্নে বউ না, ও আমার মেয়ে। আমি তার মা, তুই আমার মেয়ের হবু বর। আমি তো শাশুড়ি মা, বুঝলি? এখন সালাম কর আমার পা ছুঁয়ে। শিশির মেহরাবকে গা ধাক্কা দিয়ে বলে, কর শালা কর, মাকে সালাম কর। মেহরাব তখন শিশির ভাইয়ের গায়ে জোরে সুরে একটা ধাক্কা দিয়ে বলে, শালা তো তুই আমার রে, তোর বোনকে আমি বিয়ে করছি, তো তুই আমার শালা শালা করছিস কেন রে? শিশির ভাইয়া তখন বলে, শালা পরজনম টনম বলে কিছু একটা যদি থাকতো, তবে তোর এরকম একটা বোন থাকতো দেখতি, আর আমি তোর ওই বোনটাকে বিয়ে করে শোধ নিতাম শালা। মেহরাব তখন হাসে, হেসে বলে, আরে পর জনম লাগবে না, তুই যে মেয়েকে বিয়ে করবি ওই মেয়েকে আমি বোন বানিয়ে ফেলবো, তখন কাটাকুটি হয়ে যাবে, ব্যাস। শিশির ভাইয়া আরো কিছু বলার জন্য মুখ খুলতে চাইছিল, কিন্তু মা সেই সুযোগ না দিয়েই বললেন, অনেক বকাঝকা হয়েছে, এবার আসল কথায় আসি। এই তো না, এদিকে আয়।
আমি মেঝেতে পাটির উপর বসেছিলাম। মার কথায় তারা এগিয়ে এলো আমার দিকে। এবার তিনি আমায় বললেন, তোকে একটা বুকশপ খুলে দিচ্ছি, প্রেসটা হেভি হবে, একেবারে কলেজ আর স্কুলের গা ঘেঁষে, সাথে বই খাতা আর পড়াশোনায় লাগে এমন সব সরঞ্জামাদি রাখবি। আপাতত ক্যাশটা আমি দিচ্ছি, তুই 3 বছর ব্যবসা করে আমার ক্যাশ আমায় ফিরিয়ে দিবি, তারপর থেকে সব তোর, বুঝলি? আমি মার কথা শুনে থতমত খেয়ে যাই। পড়াশোনা রেখে এখন বিজনেস টিজনেসের কথা বলছে, কি করে মা? তিনি একজন শিক্ষক, তিনি কি করে পড়াশোনা রেখে এসব করতে বললেন? আমি কিছু বলি না, চুপ করে থাকি। শিশির ভাইয়া তখন হেসে বলে, এ তো শুনেই ভয় ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছে। এই মেহরাব শোন, তোর বউকে কান ধরে টেনে গর্ত থেকে বের করে আন। শিশির ভাইয়ের কথা শুনে ঘরের সবাই হেসে ওঠে, আমিও হাসি। মা তখন বলে, তোনা ব্যাপারটি মোটেও বুঝেনি, না বোঝারই কথা। আমি বুঝিয়ে বলছি, পড়াশোনা নষ্ট করে তুই বিজনেস করবি না, বরং পড়াশোনা ঠিক রেখেই করবি। তোর মতো এমন অনেক অনেক স্টুডেন্ট ছিল যার ছাত্র অবস্থায় বিজনেস শুরু করেছিল এবং তারা সাকসেসফুল হয়েছে। আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে তবে সব কিছুতেই আমরা সাকসেস হতে পারি। আর তুই একা যদি এটা করতে সাহস না পাস তবে শিশির তোকে কয়দিন সময় দিবে, 2-3 মাস ও তোর সাথে খাটবে। ও তো এমনিতে এখন ফ্রি টাইম পাস করছে। আমি বলি আচ্ছা। পরের দিন সকালবেলা মেহরাব চলে যায়, যাওয়ার সময় বলে, লক্ষ্যে অটুট থেকো, জেদটা মনের ভেতর পোষে রেখো। তুমি কখনোই ওদের কথা ভুলে যাও না, যারা তোমায় কলঙ্ক দিয়েছিল। এইসব কথা ভুলে গেলে জেদ গলে জল হয়ে যাবে, তখন আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমি বলি আচ্ছা। যাওয়ার সময় মেহরাব আমার হাতটা শক্ত করে ধরে, তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলে, এখন তোমাকে আমি অর্ধেক ভালোবাসি, একদিন পুরোপুরি ভালোবাসবো ইনশাল্লাহ। আমি ওর দিকে তাকিয়ে লজ্জায় লাল হই। ওর থেকে হাত ছাড়িয়ে নিয়ে ঘরের দিকে দ্রুত পা ফেলে চলে যাই। এমন ভাব করি যেন ওর প্রতি আমার খুব অভিমান করেছে, রাগ করেছি। আসলে বিষয়টা এমন না, মেয়েরা এমনই হয়, রহস্যময়। পুরুষেরা কোনোদিন এদের পুরোটা জানতে পারে না। পড়াশোনা করছি, পাশাপাশি বুকশপের সময় দিচ্ছি। প্রথম 2 সপ্তাহে খুব মন খারাপ গিয়েছে, বিক্রি ভাট্টা হয় না। শিশির ভাই অবশ্য এতে কিছুই যায় আসে না। তার কাজ দোকানে এসে বইয়ের ভিতর ঢুম মেরে বসে থাকা, আর আমি বসে বসে শুধু দুশ্চিন্তা করি। এবার আমি বোধহয় হেরে যাব। 3 বছর না, 30 বছরেও বোধহয় ক্যাশে তুলে মাকে দিতে পারবো না। মন খারাপ করে একদিন বাসায় ফিরি। মা মন খারাপ দেখে বলেন, কিরে, কি হলো? মুখ গোমরা কেন এমন? আমি ধরা গলায় বলি, মা এসব বিজনেস টিজনেস আমায় দিয়ে হবে না। সারাদিন 2-4টা কাস্টমারও আসে না, আমার ভালো লাগে না আর। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, অধৈর্য হোস না, মাত্র 2 সপ্তাহ হলো দোকান দিয়েছিস, আরো কটা দিন যাক, এরপর দেখবি ঠিক ব্যবসা হচ্ছে। আসলে এখন তো নতুন নতুন বলে এমন হয়। মার কথা মেনে নেওয়া ছাড়া আর উপায় নাই। আমি মেনে নিতে বাধ্য হই। দিনের বেলা যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ ভার্সিটি থাকি, বাকি সময়টা দোকানে দেই। রাত 8টায় বাসায় ফিরি, তারপর রাতের খাবার খেয়ে পড়তে বসি। অনেক রাত অবধি পড়ি, হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু দুশ্চিন্তা আমার পিছুই ছাড়ে না কিছুতেই। মনে হয় আমি হেরে যাব। মার কথা সত্যি হলো। মাসখানেক যেতেই দোকানে কাস্টমারের খুব আনাগোনা হতে লাগলো। উঠতি বয়সী ছেলেমেয়েরা আসতে শুরু করলো। স্কুল কলেজের বাইরেও বইয়ের নানান ধরনের উপন্যাস চাই বই। আমি দোকানে তখন ভালো মানের লেখকদের চমকপ্রদ নতুন নতুন বই তুলি। খাতা কলম আর পড়াশোনার জন্য যত উপকরণ লাগে সব কিছু প্রচুর বিক্রি হতে শুরু করে। আমি ওদের সাথে মোলায়েম আচরণ করি, ওরাও আমাকে ভালোবাসে। অনেকে এসে আমার সাথে আড্ডা জমায়, কিন্তু বেশিরভাগ মেয়েদের দেখা যায় শিশির ভাইয়ের সাথে সময় কাটাতে। ওরা এসে শিশির ভাইয়াকে ধরে গল্প বলার জন্য। শিশির ভাইয়া গল্প বলে না, সুন্দর সুন্দর জোকস বলে, আর জোকসগুলো শুনে ওরা হাসতে হাসতে শেষ। দিনগুলো দ্রুত ছুটে চলেছে। ব্যবসার 3 মাস অতিক্রম হয়। শিশির ভাইয়া চাকরিতে জয়েন করেন। এখন সে শুধু শনিবারের সময় দিতে পারে, কারণ শুক্রবার আর শনিবার 2 দিন তার সাপ্তাহিক ছুটি থাকে। কিন্তু শুক্রবারে তো দোকান বন্ধ থাকে, তাই সে শনিবারে দোকানে বসে, সারা দিন সময় দেয়। আর এই দিন সবচেয়ে বেশি মানুষের আনাগোনা হয় দোকানে, বিক্রি ভাড়াটা হয় দ্বিগুণ। মানুষ বলে সময় তো আর এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে
করে না, এরা দ্রুত গতির। একটা বছর হুট করে চলে যায় কিভাবে যেন। আর এই এক বছরে আমি ক্যাশটা দোকান থেকে তুলে ফেলি। অবশ্য আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, টাকাটা তুলতে কি পারবো নাকি 3 বছরেও। কিন্তু আল্লাহর অশেষ রহমতে 1 বছরেই ক্যাশ উঠে যায়, অবশিষ্ট কিছু হাতে থাকে। মায়ের হাতে আমি ক্যাশটা তুলে দেই। মা তখন টাকাটা হাতে নিয়ে খানিক সময় চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তারপর আমার হাতে আবার বাকি টাকাটা দিয়ে বলেন, এই টাকাটা আমি তোকে উপহার দিলাম, তুই এই টাকা দিয়ে তোর দোকানের সাথে আরেকটা ঘর নে। আমি খবর নিয়ে জেনেছি তোর পাশের ঘর গার্মেন্টসের যে দোকানি আছে সে তার দোকান ছেড়ে দেবে। ব্যবসা বুঝে না বেচারা, শুনেছি কুয়েত চলে যাবে। আমি তখন বলি, ওখানে আমি আবার কিসের ব্যবসা করব। কাপড়ের, গার্মেন্টসের কাপড়, হেভি ব্যবসা হবে। মাঝে পার্টিশন খুলে 2 দোকান এক করে ফেলবি, বাস হয়ে গেল। আমি একা একটা মানুষ, অত কিছু কিভাবে সামলাবো। মা হেসে বলেন, তবে আমাদের প্রাইম মিনিস্টার কিভাবে একা এত বড় একটা দেশ সামলান? আমি অবাক হই, প্রাইম মিনিস্টারের কাজের সাথে আমার দোকানের কি তুলনা হলো। মা আবার হাসেন, হেসে বলেন, তুই খোঁজ খবর নিয়ে দেখ, তোর আমার মতো কোনো মেয়ে এমন আছে যাদের অতীত আমাদের সাথে মিলে যায় এবং যারা এখন তাদের এই সমস্যা নিয়ে ঢুকছে, বাঁচার পথ খুঁজে পাচ্ছে না। এদেরকে ধরে এনে পথ দেখিয়ে দে। তোর এখানে কাজ দে, কাজ করে ওদের স্বাবলম্বী কর, তুইও স্বাবলম্বী হ। আমি তখন বলি, ওদের খুঁজে বের করলাম, কাজ দিলাম, এটা ঠিক আছে, কিন্তু দোকান চলবে তো? ওই লোকই তো লসে পড়ে দোকান ছেড়ে দিচ্ছে। মা বললেন, মনে জোর রাখ, লক্ষ্য অটুট থাক, তুই সাকসেস হবি। আমি মার কথা মেনে গার্মেন্টসের দোকানটা শুরু করি। 3টে নতুন মেয়েকে কাজ এনে দিই, একজনকে লাইব্রেরিতে আর 2জনকে গার্মেন্টসের দোকানে। এবার ভাগ্য এতটাই কাজে দেয় যে নতুন ব্যবসার সফলতার জন্য আমাকে 1 মাস তাকিয়ে থাকতে হয়নি, কারণ এখানে বুকশপ দিয়ে আর এমনিতেই আমি পরিচিত। স্কুল কলেজের বেশিরভাগ ছেলে মেয়ে আমার সাথেই খুব ভাব। তাছাড়া শিশির ভাইয়া এখনও মাঝে মধ্যে দোকানে আসে, আর আসলে মেয়েদের ভিড় বাড়ে। আর দোকানে এমন এক জায়গা যেখানে ভিড় হলেই ক্রেতারা উৎসাহ পায়, ভিড় ঠেলে পণ্য কিনতেই তারা উৎসাহী, কারণ ক্রেতাদের এই বিশ্বাস যে দোকানে ভিড় বেশি সে দোকানের পণ্য সবচেয়ে ভালো আর সস্তাও কিছুটা। পড়াশোনা আর ব্যবসা এখন আমার জীবনসঙ্গী হয়ে গেছে। আমি এখন এইসবের ভিতরে অভ্যস্ত। মেহরাবের মধ্যে একবার ঢাকায় এসেছিল, আমার সাথে দেখা করে গেছে। সে আমার সফলতা দেখে খুব উৎসাহ দিয়ে গেছে, আর আমায় বলে গিয়েছে, তুমি সফলতার স্বর্ণ শিখরে খুব শীঘ্রই পৌঁছাবে, কিন্তু মনে রেখো কিছুতেই পিছপা হওয়া যাবে না। আমার আরও 2টো বছর চলে যায়, হুট করে অনার্স শেষ হয়ে যায়। আমার পরিশ্রম আমার সাথে প্রতারণা করেনি। অনার্সের সব মিলে আমার রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। বন্ধুরা কানাঘুষা শুরু করে যে আমি কিনা বছর 2 ভেতর ইউনিভার্সিটির লেকচারার হয়ে যাব। যে ইউনিভার্সিটিতে পড়েছি সেই ইউনিভার্সিটির টিচার। শুনে আমার গা শিরশির করে, মনে মনে বলি, আল্লাহ এদের এই কানাঘুষা সত্যি করে দাও প্লিজ। আরও 1টি বছর চলে যায়, মাস্টার্স শেষ হয় আমার, এখানে ভালো রেজাল্ট করি। এবার শুনতে পাই ইউনিভার্সিটিতে নতুন টিচার নিয়োগ দিবে। আমাদের ডিপার্টমেন্টে 2জন লেকচারার প্রয়োজন। স্যার আমাদের মধ্যে থেকেও আমায় নিয়ে একটা কানাঘুষা চলেছে, কারণ আমাদের ডিপার্টমেন্টে আমার সিনিয়র গ্র্যাজুয়েটের চেয়ে আমার জিপিএ অনেক ভালো। আর ওদিকে ব্যবসা ফুলে ফেপে বড় হচ্ছে। আমার দোকানের উপরের তলায় 2টো ঘর নেওয়া হয়েছে, লোক নেওয়া হয়েছে আরও 5 জন। আমরা সবার মতনই আমার ওই মেয়েগুলো ভুক্তভোগী। ওদেরকে আমি সারা জীবন আমার দোকানে কর্মচারী করে রাখতে দিতে চাই না। আমি শুধু ওদেরকে একটা পথ দেখিয়ে দিতে চাই, যেভাবে মেহরাব ম্যাম মানে মা আর শিশির ভাই আমায় পথ দেখিয়ে সফলতার ময়দানে পৌঁছে দিয়েছে। আগামী মাসের 1 তারিখে ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টের একটা ইন্টারভিউ আছে, আমার লেকচারার নিয়োগের ইন্টারভিউ। আমি জানি আমার যোগ্যতা আছে লেকচারার হওয়ার, কারণ আমার রেজাল্ট আর সব প্রার্থীদের চেয়ে ভালো। কিন্তু সমস্যা একটাই, ভাগ্যে থাকতে হবে তো। তাছাড়া আরেকটা ভয় আছে, আমার সাথে যারা প্রতিযোগিতা করছে তাদের মধ্যে 2জনকে নিয়ে আমার বেশি চিন্তা। এদের একজন আমাদের বিভাগীয় প্রধানের ছোট ভাই, আর আরেকজন আমাদের ইউনিভার্সিটির ভিসি স্যারের ভাগ্নে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কথাটা আপনার পড়ার টেবিলের সামনের দেওয়ালে রঙিন কালি দিয়ে লিখে রাখুন, তারপর পরিশ্রম করুন। যদি সফল না হন তবে আমি আপনার কাছে জবাবদিহি করব, কিন্তু আপনি ফাঁকিবাজি হলে আমার ধারের কাছেও ঘেঁষবেন না।
আমার ইন্টারভিউ ভালো হয়েছিল এবং 1 সপ্তাহের পরেই ডিপার্টমেন্ট আমায় ডেকেছে। আমি যে ভয় পেয়েছিলাম তা ভুল প্রমাণিত হয়েছে। বিসির ভাগ্নে কিংবা ডিপার্টমেন্ট হেডের ছোট ভাইয়ের চাকরি হয়নি, কারণ ওদের চেয়ে যোগ্যরাও এখানে ছিল। আমার চাকরি হয়ে গেছে কারণ ওদের চোখে আমি যোগ্য। এখন আমার একটা পরিচয় আছে, ইউনিভার্সিটির লেকচারার। মা খুশি হয়েছেন, খুব খুশি হয়েছেন। আমায় জড়িয়ে ধরে কেঁদেই ফেলেছেন একেবারে, আর বলেছেন, আমি এটা আগেই জানতাম। প্রথম যেদিন তুই তোর হোস্টেলের সিট ফিরিয়ে নেওয়ার জন্য আমার সাথে উচ্চস্বরে কথা বলেছিলি, তখন বুঝে গিয়েছিলাম তোর দ্বারাই সব কিছু সম্ভব। তোর ভেতরে একটা আগুন আছে। আমি শুধু তোকে এই আগুনের কথাটাই জানিয়ে দিয়েছিলাম। একটু খেয়াল করুন প্লিজ। হ্যাঁ, আপনাকেই বলছি। আমার একটা কলঙ্ক ছিল। এই কলঙ্কের জন্য অনেক কিছু সইতে হয়েছে আমার। মা, বাবা, ভাই আর নিজের বাড়ি ছেড়ে দূরে লুকিয়ে থেকেছি দীর্ঘ 5টি বছর। লজ্জায় মরতেও গিয়েছি কতবার। ভীত হওয়ার কারণে মরতে পারিনি। কিন্তু এখন আমি নিজেকে ধন্যবাদ জানাই, কারণ সেদিন আমি মরে গেলে আমার এই সফলতা কিছুতেই দেখতে পেতাম না। মেহরাবকে ফোন করেছিলাম, আজও সে ফোন ধরেনি। ও এমন মানুষ কেন? এতদিন ওকে অনেক সহ্য করেছি, এখন আর না। এবার ওকে ইচ্ছে মতো বকে দেব, কান টেনে ছিঁড়ে ফেলবো। অবশ্য তা করা সম্ভব না। ওর প্রতি আমি খুব দুর্বল। এই মানুষটা আমার জন্য যা করেছে তা কিছুতেই ভোলা সম্ভব নয়। আমার যদি সহজ করে বলি তবে বলবো, যার একদিকে আছে আমার পরিশ্রম আর দুদিকে আছে ম্যাম, মানে আমার মা আর শিশির ভাইয়া, আর এই ত্রিভুজটি এঁকেছে মেহরাব। তাকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। যদি বাহ্যিকভাবে দেখা যায় আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, কিন্তু সত্যি কথা হলো এইটাই যে মেহরাব আমার পায়ের তলার মাটি। ওকে ছাড়া আমার কোনো গন্তব্য নেই। ইউনিভার্সিটিতে প্রথম দিন ক্লাস করেছি, মনে খুব ফুর্তি। তাছাড়া আজ বাবা মা আর ভাইয়ের সাথে দেখা হবে। তারা ট্রেনে আছে, বাসায় আসছে, হয়তোবা দেখা করেই চলে যাবে। হুট করেই মেহরাবে উপস্থিত হবে। ও এমনই, সব কিছুতেই চমক দিতে ভালোবাসে। ইউনিভার্সিটি গেটে এসে রিক্সা নিব, ঠিক তখনই একজনকে দেখে আমি চমকে উঠলাম। নিতু। চোখ মুখ শুকিয়ে একেবারে কেমন হয়ে আছে। আমি ওকে দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইছিলাম, কারণ আমি এখন চাই না অতীত নিয়ে ঘাঁটতে। কিন্তু ও আমায় দেখেই তাড়াহুড়ো করে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, তোর না, তোর সাথে আমার জরুরি কথা আছে, খুব জরুরি কথা। আমি ওর সাথে কথা বলতে ইচ্ছা করে না। ইচ্ছা করে ওর গালে শক্ত করে দুটো চর বসিয়ে দিই, কিন্তু চর দিতেও আমার বাধে, ঘেন্না হয় কেমন। তাই আমি ওকে এড়িয়ে একটা রিক্সায় উঠে যেতে চাই, কিন্তু তখন সে আমার সামনে এসে বাধা হয়। আমার শাড়ির আঁচল শক্ত করে টেনে ধরে বলে। আমি বিরক্তি মুখে নিতুকে বলি, কি সমস্যা তোর? আমার শাড়ি টেনে কেন ধরেছিস? কোন সাহসে তুই? নিতু মুখ ভেঙে জড়ো করে কেঁদে ওঠে। তারপর কান্না ভেজা করুণ গলায় বলে, আমায় 10টা মিনিট সময় দে না প্লিজ, শুধু 10টা মিনিট। আমার মায়া হয় ওর কান্না দেখে। আমি বলি, ঠিক আছে, আয় ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। নিতুকে নিয়ে আমি দাঁড়াই একটা বড় রেঞ্চ গাছের নিচে। তারপর বলি, জলদি করে বল কি বলতে চাস, তা বলে শেষ কর। 10 মিনিটের উপর আমি থাকতে পারবো না, আমার হাতে অনেক কাজ। নিতু ধপাস করে হঠাৎ আমার পায়ের কাছে পড়ে, তারপর আমার পা ছুঁয়ে বলে, আমান আসলে আমার কাজিন ছিল না, সে ছিল আমার বড় বোনের হাজব্যান্ড। নিতুর কথা শুনে আমি চমকে উঠি, গায়ে কাঁটা দিয়ে উঠে আমার। এটা কি শোনালো নিতু? যদি আমানোর বোন জামাই হবে, তবে ও আমার সাথে আমানকে কাজিন বলে পরিচয় করে দিয়েছিল কেন? কিংবা আমার সাথে প্রেম বিয়ের সাক্ষাৎ করিয়ে দেওয়া এসবের সাহায্য বা করেছিল কেন? আমি জিজ্ঞেস করতে যাব, কিন্তু এর আগে নিতু হড়বড় করে বলতে শুরু করে যে বলল, আমান কতটা জঘন্য তুই ভাবতেও পারবি না। তোর না, ওর কাছে আপুর বিয়ের পর থেকে আমাদের দুর্দিন শুরু হয়। বিয়ের পর আপুর যখন প্রথম বেলা প্রেগনেন্সি পিরিয়ড চলে, তখন ও আমাকে 4 মাস ওদের বাসায় থাকতে হয়েছিল। তখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি, ওখানে থেকেই পড়াশোনা করতাম। আপুর প্রেগনেন্সি পিরিয়ডের শেষ দিকে তার শরীর খুব বেশি খারাপ হয়, শরীরে পানি এসে যায়, ফুলে যেতে থাকে হাত পা, বিছানা থেকে উঠতে পারে না। ঘরের সব কিছু আমাকেই করতে হয়। তাছাড়া তার শ্বশুর শাশুড়ি তখন কাছেও ছিল না, ওরা হজ করতে চলে গিয়েছিল। ঘরের সব কিছু আমার ঘাড়েই এসে চাপলো। আমানকে খাবার দেওয়া, কাপড় ইস্ত্রি করে দেওয়া, চা কফি করে দেওয়া, এসব কিছু আমাকেই করতে হতো। আমি যেদিনে ঘটনা বলবো সেদিন ছিল ঝড়, ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টি।
বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল বারবার আকাশ ভেঙে। আবার ইলেকট্রিসিটিও নাই, শুধু দুটি মোমবাতি জ্বলছে দু ঘরে, একটা আপুর ঘরে, অন্যটা আমানের ঘরে। আমি ওদের বাসায় যাওয়ার পর থেকেই আমি থাকতাম আপুর সাথে, আর আমান থাকতো তার মায়ের ঘরে। সে রাতে খাওয়া দাওয়ার পর হঠাৎ আমান বলল তার মাথা ঘুরছে, খারাপ লাগছে খুব, তাই সকাল সকাল গিয়ে শুয়ে পড়ল। এর খানিক পর আপু বলল, নিতু দেখে আয় তো তোর ভাইয়ের অবস্থা কি, মাথা ঘোরানোটা কমেছে কিনা। না কমলে একটা ভার্গান ট্যাবলেট খেতে বল। শোকেসের ওপর ওষুধের বক্সে ভার্গান ট্যাবলেট আছে, সাথে করে নিয়ে যা। আমি ভার্গান ট্যাবলেট আর গ্লাস ভর্তি পানি নিয়ে গেলাম আমানের জন্য। কিন্তু গিয়ে দেখি ভয়ঙ্কর দৃশ্য। সে বিছানায় পড়ে আছে, কেমন ক্লান্ত শ্লান্ত হয়ে, চোখ কেমন লাল লাল, মুখ দিয়ে ফ্যানের মতো বেরোচ্ছে। আমি ভয়ে আটকে উঠলাম, দৌড়ে গেলাম আপুর কাছে, গিয়ে বললাম সব কিছু। আপু কেঁদে উঠলো হাউমাউ করে, তারপর বলল, বাথরুম থেকে বালতি ভরে পানি নিয়ে যা, ওর মাথায় পানি ঢাল, গিয়ে জলদি করে। আমি আসছি। আমি বললাম, তোমার আসতে হবে না আপু, এই শরীর নিয়ে তুমি আসলে উল্টো তুমিই অসুস্থ হয়ে যাবে। আপুকে এই কথা বলে আমি বাথরুম থেকে পানি ভর্তি করে আর মগ নিয়ে আমানের কাছে যাই, ওর মাথায় পানি ঢালতে শুরু করি। আমানের কোনো সারা শব্দ নাই। খানিক পর আপু কষ্ট করে হেঁটে হেঁটে আসে, এসে আমানকে এই অবস্থা দেখে নিজে রোগা হয়ে যেতে শুরু করে। আরেকটু হলে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। আমি ভাবি, এখানে যদি ও থাকে, আমানকে এই অবস্থায় দেখে, তবে আমানকে রেখে ওকেই নিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করতে হবে। তাই আপুকে জোর করে ধরে তার ঘরে দিয়ে আসি। তখন একটা ভয়ঙ্কর বোকামি করে ফেলে আমি। আপুর ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আসি, যেন সে বেরিয়ে আসতে না পারে। অবশ্য তা করা আমার উচিত ছিল তখন। দরজা বন্ধ না করলে সে আবার একা একাই উঠে আসতে চাইবে, আর মাথা ঘুরে পড়ে গেলে তখন কি বিপদটাই ঘটবে। আপুকে ঘরে রেখে দরজা বন্ধ করে আমি আমানের কাছে যাই, গিয়ে দেখি ওর দশা আরো করুন। মুখ দিয়ে ফেনা এখনো বেরোচ্ছে, আর কেমন গঙ্গাচ্ছেও। এদিকে ঝড়ের দৈত্যকার রূপটা ধারণ করেছে, বাতাসের ঝাপটাই মোমবাতি নিভে যেতে চাইছে। আমি জলদি করে দরজা বন্ধ করে দিয়ে আসলাম, তারপর এসে আবার আমানের মাথায় পানি ঢালতে শুরু করলাম। হঠাৎ বাজ পড়লো, ভয়ঙ্কর শব্দ, শব্দের তাণ্ডব বাড়ল, শাসা শব্দে কান তবদা খেয়ে যাচ্ছে। আর তখন আমান একটু কথা বলল, কাপা কাপা গলায় বলল, নিতু, আমার কপালটাই একটু হাত বুলিয়ে দাও, ব্যথায় ছিঁড়ে যাচ্ছে একেবারে কপালের রগগুলো। আমি অতি কষ্টের মাঝেও তখন মৃদু হাসলাম, কারণ তখন মুমূর্ষ অবস্থা থেকে ফিরে এসেছে আমান। আমি এবার ওর কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম, আর তখনই ভয়ঙ্কর কাণ্ডটা সে করে। মৃত্যুশয্যা রুগী থেকে সে মুহূর্তে দানবে পরিণত হয়ে ওঠে। এক হাতে আমার মুখ চেপে ধরে টেনে শুইয়ে দেয় বিছানায়। আমি চিৎকার পর্যন্ত করতে পারিনি, কারণ ও আমার মুখ চেপে ধরে রেখেছিল। কিংবা চিৎকার করলেও তখন আপু শুনতে পেত না। ঝড়ের তাণ্ডবে অতটাই ছিল যে তখন আমি নিজের শ্বাস প্রশ্বাসের শব্দটাও শুনতে পাচ্ছিলাম না। নিতুর কথা শুনে আমার শরীর কাঁপতে থাকে। ওই সব কি বলছে নিতু? আমি কখন বলি নিতু, তারপর কি হলো? সে রাতেই আমার যা হারাবার হারিয়ে ফেলি আমি, কিন্তু সে রাতেই সব কিছু শেষ হয়ে গেলেও বাঁচতাম, বাঁচার সুযোগ হয়নি। আমার তার ফোনে ক্যামেরা দিয়ে আমার কিছু নোটপিক তুলে ফেলে, তারপর ভয় দেখিয়ে বলে যে আমি যদি কাউকে এই বিষয়ে কিছু বলি তবে সে নাকি এসব পিক সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিবে। আমি তখন অবাক হই এবং ভাবতে থাকি তখন আপুর জীবনটা কি হবে, তবে আমার চেয়েও আধার। নিতু আবার বলতে শুরু করে, অবশ্য তার চোখে জলে ভরপুর করছে। সে তার ওড়না দিয়ে জল মুছে আবার বলে, তোর না বোন, বিশ্বাস কর আমার। এরপর আমি কাউকে বলার সাহস শক্তি কোনোটাই পাচ্ছিলাম না। ও তো দিনের পর দিন আমায় ভয় দেখাচ্ছিল, আর আমার সবচেয়ে বেশি ভয় পাই তা হলো আমাদের মান সম্মান। আমি আমার মান সম্মান রক্ষা করার জন্যই ওর সব কথা শুনতে বাধ্য হতাম। একবার যখন ও তোর সাথে আমায় দেখলো, তখন থেকেই আমার পিছনে উঠে পড়ে লাগলো সে, যেভাবেই হোক তোর সাথে প্রেম করিয়ে দিতে হবে। আমি বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিছুতেই এটা সম্ভব না।
কিন্তু তখন সে আমায় ভয় দেখাতে শুরু করে, বলে সব কিছু ফাঁস করে দিবে। আমি উপায়হীন হয়ে তখন তার কথা মতো কাজ করি, তোর সাথে পরিচয় করিয়ে দেই তাকে আমার কাজিন বলে। নিজের গ্রামের বাড়িতে টাঙ্গেল থাকা সত্ত্বেও বলি ফুলপুরের কথা। তারপর তোর সাথে মিছেমিছি বিয়ে। আমার সাথে থেকে থেকে ওর সব স্বার্থ শেষ হলেও আমেরিকা চলে যায় বলেছিল, পরে এসে আপুকে নিয়ে যাবে। আর আমিও তখন আপুকে নিয়ে গা ঢাকা দিয়েছিলাম। এছাড়া তো আর উপায় ছিল না আমার। তুই আমার বাসায় কখনো না গেলেও ঠিকানা জানতি। তুই যদি তখন আমায় খুঁজে বাসায় চলে যেতি, তখন তোকে মুখ দেখাতাম কি করে, কি বলতাম তোকে? নিতুর মুখ থেকে কথাগুলো শুনে আমার মাথা কেমন চক্কর দিয়ে উঠেছে, গা গুলিয়ে বমি আসছে। কি ভয়ঙ্কর কথাগুলো সে বলছে আমায়। আবার প্রচণ্ড রাগও হচ্ছে ওর প্রতি। ওর সাহায্যই তো আমার সর্বনাশ করেছে। শুধুমাত্র ওর জন্য আমার জীবনে কত কি বয়ে গেছে। আমার এখন ইচ্ছে করছে নিতুকে গলা চেপে ধরে মেরে ফেলি, কিন্তু পারছি না। নিতু আমার পা ধরে আছে এখনো, খুব করে কাঁদছে, হাও মাও করে কাঁদছে। আমি চুপ করে আছি, একদম চুপ করে। নিতু আজই বারবার বলতে শুরু করলো। সে বলল, আমি ইচ্ছে করে করিনি এসব, তোর না, নিজেকে বাঁচানোর জন্য শুধু এসব করেছি। কিন্তু তখন আমি বুঝতে পারিনি অত কিছু। আসলে আমার নিজের মান সম্মান রক্ষা করতে গিয়ে আরেকজনের জীবন জাহান্নাম করে দেওয়াটাও যে ভয়ঙ্কর অপরাধ। তোর না বোন আমার, আমি তোর সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য, তাই ক্ষমা আমি চাইবো না। আমানের স্বস্তি সে পেয়ে গেছে। আমেরিকা যাওয়ার 5 মাস পরে কার অ্যাক্সিডেন্টে মারা যায় সে। ক্লাব থেকে মাতাল হয়ে বাসায় ফিরছিল ড্রাইভ করে, তখন অ্যাক্সিডেন্ট করে। ওর শাস্তি শেষ হলো, আমার শাস্তি পাওয়া এখনো বাকি। আমি তোর কাছে এসেছি শুধুমাত্র আমার শাস্তিটা মাথা পেতে নিতে। তুই আমায় যেভাবে শাস্তি দিতে চাস আমি সেভাবেই মাথা পেতে নিব। নিতু কাঁদছে, খুব করে কাঁদছে। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। আমি ওকে মাফ করে দিব? জানি সে ভুল করেছে, কিন্তু ভুল যে সে বুঝতে পেরেছে। আর ভাইয়া তো বলেছিল একদিন যে ভুল করে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করতে হয়। তাছাড়া নিতু নিজেও তো ভুক্তভোগী। ও তখন এসব না করে বা কি করতো তখন? আমি ডাকলাম, নিতু। নিতু উপরের দিকে মুখ তুলল। অধিক কান্নার কারণে ওর চোখ মুখ ফুলে লাল টুকটুকে হয়ে গেছে। আমি এবার ওকে বললাম, আপু কোথায় আছে? নিতু বলল, আপু নারায়ণগঞ্জের কাশপুর এলাকায় থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। ওর 8 বছর বয়সী এক ছেলে। ছেলে পড়াশোনা খরচ, সংসারে খরচ চালাতে খুব কষ্ট হয়। আর তুই? নিতু বলে, কিছু করি না, নিজেকে নিয়ে সারাদিন ভাবি, নিজের অপরাধ নিয়ে ধুচ্ছি শুধু। দেখছিস না চেহারার কি হাল করেছি। আমি ওর একটা হাত ধরে বললাম, আয় বাসায় যাই। নিতু বলল, আমার সে যোগ্যতা নাই রে বোন, আমি সেই যোগ্যতা কবেই হারিয়ে ফেলেছি। আমি বললাম, এমন করে বলছিস কেন? আমি তো তোকে ক্ষমা করে দিয়েছি। নিতু তখন বলল, তুই ক্ষমা করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি শুধু তোর সাথে দেখা করতে এসেছিলাম, শেষ দেখা। কথাটা বলেই আমায় আর কোনো কথা বলার সুযোগ দিল না নিতু। বড় রাস্তা দিয়ে একটা বাস ট্রাক ছুটে যাচ্ছে ভয়ানক গতিতে। নিতু বড় রাস্তার দিকে দৌড়ে গেল এবং বড় রাস্তায় গিয়ে ভয়ানক কাণ্ডটা সে ঘটেই ফেললো। নিতুর অ্যাক্সিডেন্টের পর ওকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে ভর্তি করাইছি। ডাক্তার বলেছে অবস্থা আশঙ্কাজনক, রাত 8-এ অপারেশনের আগে বলা যাচ্ছে না কি হয়। আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি ফোন করেছি মাকে। ম্যাম, শিশির ভাইয়া, মেহরাব বাবা মা ভাইয়া এসেছে হসপিটালে। কত দিন পর ওদের সাথে দেখা, কিন্তু কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। নিতুর জন্য খারাপ লাগছে। ভাবছি ও কেন নিজের অত বড় ক্ষতিটা করতে গেল। মা আমার কাছে এসে বললেন, ওকে হসপিটালে নিয়ে এলি কেন? মরে পড়ে থাকতো। যে তোর সর্বনাশ করে ফেলেছে তার জন্য এত মায়া? তখন আমার আলোকদাত্রীর মায়ের কাছে এলেন। এসে মায়ের হাতটা ধরে বললেন, মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে। যে ভুল বুঝে ক্ষমা চায় তাকে ক্ষমা করতে হয়, আর যে ক্ষমা করতে জানে সে হয় মহান। মা মৃদু হাসলেন। এই হাসিটা দেখে অনুভব করা যায় তিনি সব রাগ অভিমান ভুলে গিয়েছেন মুহূর্তেই। অপারেশন হয়ে গেছে। ডাক্তার এসে জানিয়েছেন আলহামদুলিল্লাহ পেশেন্ট আশঙ্কা মুক্ত। ভাগ্যিস মগজে প্রেশার পড়েনি।
তাহলে আর বাঁচার পসিবিলিটি ছিল না। আমরা সবাই তখন বললাম আলহামদুলিল্লাহ। আজ ডিসেম্বরের 5 তারিখ, নিতুকে হসপিটাল থেকে ছাড়বে 13 তারিখে। মা, ম্যাম আর বাবা আমাদের বিয়ের ডেট ঠিক করেন ডিসেম্বরের 15 তারিখে। বিয়ে হবে আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা। মা, বাবা, ভাইয়া আর মেহরাব ওরা আগামীকাল সকালে বাড়ি চলে যাবে। বাড়িতে অনেক কাজ করতে হবে। আমরা বাকিরা যাব 13 তারিখে সকালবেলা। আজ আমার গায়ে ধনিয়া। কি হলো? এই নাম শুনে ভীষণ অবাক হচ্ছেন, তাই না? হওয়ারই কথা। এখন মূল গল্প বলি। আমার মামা এক মৌলানা। উনি 1 সপ্তাহ আগে থেকে করার নির্দেশ দিয়ে গেছেন, গায়ে হলুদের অনুষ্ঠান বিয়েতে করা যাবে না, করলে তিনি বিয়েতে আসবেন না। এরপর বাবা বাড়িতে গায়ে হলুদ যেন না হয় এর জন্য করার নির্দেশ দিয়ে রেখেছেন। সে না হোক, এতে আমার কোনো যায় আসে না। এইসব গায়ে হলুদ টয়ে হলুদ নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আমি মেহরাবকে ফোন করে বলেছি ব্যাপারটা, কিন্তু মেহরাব ব্যাপারটা মেনে নিতে পারছে না। তাদের এখান থেকে নাকি কয়েকজন আগে ভাগে প্রস্তুতি নিয়ে রেখেছে আমাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে আসার জন্য। এদের না করলে নাকি খুব সমস্যা হবে। আমি উপায়হীন হয়ে শিশির ভাইয়াকে ডাকলাম। শিশির ভাইয়া আর মা আমাদের বাড়িতেই উঠেছেন। মেহরাবদের বাড়িতে ঝাড় নেই। মা বলেছেন আমার মেয়ের বিয়ের চেয়ে ভাগ্নের বিয়ে বড় নয়। শিশির ভাইয়াকে ডাকলেও লাভ নাই, ভাইয়া আসতে পারছে না। বিয়ে বাড়িতে কত আত্মীয় স্বজনই তো আসে, আমাদের বাড়িতেও এসেছে। এদের মধ্যে এক মেয়ের নাম তৃপ্তি, বড় অসভ্য মেয়ে। শিশির ভাইয়াকে জ্বালিয়ে মারছে, কিন্তু শিশির ভাইয়ার পাত্তা পাচ্ছে না। পাত্তা পাবে কি করে? শিশির ভাইয়ের পেছনে কি আর একজন লেগেছে? অজ্ঞাত শিশির ভাইয়াকে ডেকে লাভ নাই। আমি মেহরাবকে আবার ফোন দিলাম, কড়াভাবে এবার বললাম, সাবধান, তুমি যদি গায়ে হলুদের উদ্দেশ্যে কাউকে পাঠাও তাইলে কিন্তু খবর আছে, বিয়ে ক্যান্সেল। মেহরাব বলল, আচ্ছা যাও, পাঠাবো না। আমি বললাম, মনে থাকে যেন। মেহরাব বলল, মনে থাকবে। কিন্তু সমস্যা হলো এক সকালবেলা এক বানর এসে উপস্থিত হয়েছে আমাদের বাড়িতে। তার সাথে 4 মেয়ে। চারটা এমন অসভ্য যে ছেলেটার গায়ে পড়ে যাচ্ছে একেবারেই। এই ছেলে আমার সাথে দেখা করতে এসেছে আর জিজ্ঞেস করছে আমায়। ভাবি কেমন আছেন? আমি শুকনো মুখে হাসি ফুটিয়ে বললাম, ভালো আছি। বাকি মেয়েরাও জিজ্ঞেস করলো আমায়। আমি সুন্দর করে উত্তর দিলাম, কুশল বিনিময় করলাম। এবার এই ছেলে আমায় পরিচয় দিল তার, সে নাকি মেহরাবের মামাতো ভাই, নাম অনন্য শফিক। এই ছেলেকে দেখতেই বানর কিসিমের মতো মনে হয়, খালি ছটফট করে, হাত পা নাচিয়ে নাচিয়ে কথা বলে। এই মেয়ের গায়ে খোঁচা মারে তো ওই মেয়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে যায়। কি বিচ্ছিরি অবস্থা! আমার মনে হয় এর চরিত্রেও সমস্যা আছে। বিয়ের পর এর থেকে সাবধানে থাকতে হবে। ওদেরকে আসতে দেখে মা এগিয়ে এলেন। মা এসে বললেন, কিরে শফিক, তুই হঠাৎ এখানে? শিশির ভাইয়ের মা আবার শফিকের ফুফু হন। শফিক খিলখিল করে হেসে উঠে বলল, ফুপু, গায়ে ধনিয়া অনুষ্ঠানে আসছি। মা এমন অদ্ভুত ধরনের অনুষ্ঠানের নাম শুনে ফিমড়ে খেয়ে গেলেন। আমিও চমকে উঠলাম ভীষণভাবে। এই নাম তো জীবনেও কখনো শুনি নাই। মা শফিককে ধমক দিলেন, ধমক দিয়ে বললেন, আসল কাহিনী বল। বান্ডামি এখন বন্ধ রাখ, এখনো তুই ছোট না। শফিক হাত পা নাড়িয়ে বানরের মতো করে বলতে লাগলো, ফুপু, ভাবির মামা নাকি নিষেধ করছে গায়ে হলুদের অনুষ্ঠান করতে, এজন্য আমি গায়ে ধনিয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়ে এসেছি। আমি ওর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বললাম, এইটা আবার কেমন ধরনের? জীবনেও তো নাম শুনিনি। শফিক বলল, সিম্পল, এর আবিষ্কারক আমি। গোসলের আগে গায়ে হলুদ দেওয়ার বদলে গায়ে ধনিয়া দেওয়া হবে, আর হলুদের শাড়ি বদলে পরবেন ধনিয়া রঙের শাড়ি। আমি ধনিয়া রঙের শাড়ি আর ধনিয়া গুঁড়া নিয়ে এসেছি, আপনার অনুষ্ঠানের ব্যবস্থা করুন। মা ওর কথা শুনে ওর কান টেনে ধরে বললেন, বান্ডামি ছুটাবো তোর আজই। তুই এখানে কিসের জন্য এসেছিস আমি বুঝি না। মাথায় মেয়ে পটানোর চিন্তা ছাড়া আর কিছুই নাই না? ম্যাট্রিক তো 3 বারে পাশ করেছিস, ইন্টারমিডিয়েট মনে হয় 30 বারেও ডিঙিতে পারবি না। শফিক বানরামি রেখে এখন হনুমানগিরি করছে। তার সুন্দর মুখ এখন লজ্জায় সে হনুমানের মতো করে ফেলেছে। তার সাথে যে 4 জন মেয়ে এসেছিল ওরা ততক্ষণে কেটে পড়েছে। শফিক বলল, ফুপু যাই। মা বললেন। শফিক মার কথা সবটা শুনলো না, এর আগে দৌড়ে পালালো। ও চলে যাওয়ার পর মা হাসতে লাগলেন, হেসে বললেন, এই ছেলে 1 নাম্বারের বানর, আদর করলেই ঘাড়ে চেপে বসে। শিশির ওকে একদম সহ্য করতে পারে না। একবার করলো কি শোন, ও ঢাকায় আমাদের বাসায় গেল, তখন শিশিরের এক মেয়ে বন্ধু এসেছে আমাদের বাসায় একটা নোট নেয়ার জন্য। শিশির ঘরে নাই, নোট বের করে দিল শফিক। নোটের ভেতর সে একটা চিঠিও দিয়ে ফেলেছে। সেই চিঠির নিচে আবার লিখা, ইতি তোমার ভালোবাসার শফিক।
কেমন লাগে বল? শিশিরের বন্ধু চিঠি পড়ে শিশিরের কাছে নালিশ করেছে। এরপর বাসায় এসে শিশির এমন শাসালো শফিককে, তখন থেকে বেচারা শিশিরের সামনে শুনলেও লেজ গুটিয়ে পালায়। মা হাসছেন, মার সাথে আমিও হাসছি। আমাদের হাসিতে সারা বাড়ি মাতোয়ারা হয়ে উঠেছে। আজ বিয়ের দিন, একটু পর বর আসবে। নিতুর শরীরটা এখন একটু সেরে উঠেছে, তবে সে এখন হাঁটতে পারে না, শুয়ে থাকে, একটু পর পর কাঁদে। মা গত রাতে নিতুর সম্পর্কে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি তো এখান থেকে মেহরাবকে নিয়ে আলাদা বাসায় থাকবো, তাই তিনি নিতুকে তার কাছে রাখতে চান। নিতুকে এখন এই বিষয়ে জানানো হয়নি, বিয়ের পর সব কিছু জানাবে। বর এসেছে, বাড়িতে হইচই শুরু হয়েছে। এর মধ্যে ভাইয়া হঠাৎ দৌড়ে এলো ঘরে। ঘরে এসে আমার কাছে এসে বলল, মেহরাব এসব কি পাগলামি শুরু করতে যাচ্ছে? আমি অবাক হয়ে বললাম, কি কি করেছে ও? ভাইয়া বলল, তোর ব্যাপারে সব নাকি গ্রামের মানুষদের সামনে চিৎকার করে বলবে। আমার তখন সবকিছু মনে পড়ে গেল। মেহরাব একদিন বলেছিল এসব কথা, যেদিন আমি সফল হব সেদিন সে সবার সামনে উচ্চ স্বরে বলবে। ভাইয়া এখানে থাকতে থাকতে মেহরাবের গলা শোনা গেল। মেহরাব গলা উঁচিয়ে বলছে, আমি যে মেয়েকে বিয়ে করছি এই মেয়ের নাম তোর না। এই মেয়ের একটা অতীত আছে, তার আরেকটা বিয়ে হয়েছিল কিন্তু তার বর তাকে ঠকিয়েছে। তোর না প্রতারিত হয়ে যন্ত্রণায় দীর্ঘ 6টি বছর ধুকে ধুকে মরেছে। আজ সে সফল, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ঢাকা শহরের বড় ব্যবসায়ী। এই বিষয়টা আপনাদেরকে আগে জানানো হয়নি। না জানানোর কারণ জানেন? কারণ আপনারা যদি আগে এই বিষয়টা জানতেন তবে তোরনার নামে কলঙ্ক রটাতেন, একটা নির্দোষ মেয়েকে কলঙ্কিনী বানাতেন। এই জন্য আপনাদের বলা হয়নি। মেহরাবের কথাগুলো শুনেই সবাই ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করছে। বিয়েতে চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন। তিনি মেহরাবকে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, বাবা আর লজ্জা দিও না আমাদের। আসলে আমরা এতটাই জঘন্য যে সারাক্ষণ অন্যের সমালোচনায় মুখর থাকি, নিজেকে নিয়ে কখনো সমালোচনা করি না, নিজের কথা ভাবি না। এই যে তুন্না সফল হয়েছে, এই তুন্নাকে নিয়ে কত আলোচনা, তুন্নার কত গুণগান, কিন্তু ও যদি আজ সফল না হতো আর ওর আগের বিয়ের বিষয়টা মানুষ জানতো, তখন দেখতে তার চরিত্র নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যেত। এমনকি মাস্টার সাহেব নিজের মুখ দেখাতে পারতেন না কাউকে। তারপর চেয়ারম্যান সাহেব উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমি আমাদের সবার শুধরাবার সময় এখন। আমরা শুধরে গেলেই আমাদের সমাজ বদলে যাবে আমাদের পৃথিবী। আমাদের ছেলেমেয়েরা তখন হবে শিক্ষায় শিক্ষিত, ঘরে ঘরে জ্বলে উঠবে এক একটি জ্ঞানের বাতিঘর। সবাই চেয়ারম্যান সাহেবের কথা শুনে বলে উঠল, ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব, ঠিক বলেছেন। মহাজাত জমকপূর্ণভাবে বিয়ে সম্পন্ন হলো। নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে গেছে আমি, কিন্তু তখন ভয় পাচ্ছি শাশুড়ি মা যদি কিছু বলে বসেন। হতে তো পারে আমার পুরনো বিষয় নিয়ে তিনি কথা তুলতে পারেন, জিজ্ঞেস করে বসতে পারেন। কিছুটা তখন আমার কি হবে, কি উত্তর করব আমি? কিন্তু আমায় অদ্ভুত রকম চমকে দিয়ে তিনি আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে ফেললেন। তারপর কপালে চুমু খেয়ে বললেন, মা গো, আমার নিজের কোনো মেয়ে নাই। এতদিন পর্যন্ত বুকটা আমার খাঁ খাঁ করতো। সারা জীবনে একটা কন্যা সন্তানের জন্য কত যে আফসোস করে গেছি আমি। আল্লাহ এতদিনে আমার ডাক শুনেছেন, আমার ঘর আলো করে তিনি সোনার কন্যা দান করেছেন। শাশুড়িমার কথা শুনে আমার চোখ পানিতে ভিজে উঠল। আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, মা, মা, ও মা। আমার চোখের জলে মার বুক ভেসে উঠতে লাগলো। বাসের ঘরে গিয়ে দেখি আমার চোখ কপালে উঠে গেল। এ কি, খাটের উপর সুন্দর করে নানান ধরনের বই সাজিয়ে রাখা, ঘরের এদিক ওদিক সবখানে বই আর বই। আমি তখন মেহরাবকে বললাম, এইসব কি? ফুলসজ্জার রাতে ফুলটুল বাদ রেখে বই দিয়ে ঘর সাজাইছো কেন? মেয়েরা হা হা করে হেসে উঠল। এটা তোমার বানর দেবর অনন্য শফিকের আর একটা বানরামি। সে বই দিয়ে ঘর সাজিয়েছে। তুমি বইয়ের ব্যবসায়ীর বিয়েতে নাকি কোনো ফুল সজ্জা হয় না, হয় বই সজ্জা। আসো আমরা এখন সারা রাত ভর বসে বসে বই পড়ি। মেয়েরা হাসছে, হা হা করে হাসছে। আমি এবার ওকে এক ধাক্কায় বিছানার উপর ফেলে দিলাম। তারপর বললাম, আজ কোনো বই পড়া নয়, আজ রাতভর আমি তোমাকে পড়ব। আজ রাত শুধুই আমাদের।